প্রথমে দু হাতে চোখ কষতে নিল। চোখে অন্ধকার অন্ধকার দেখছে। রুমের সাদা লাইটে ছোট একটা লাইট জ্বলছে। আলো খুবই কম, ভ্যাপসা গরম, ভীষণ গরম লাগছে। ব্যাক পেন হচ্ছে অনেক, ঘাড় ব্যথা করছে, পা দুটো ভারী লাগছে। শ্রাবণ কেমন আছে, কেমন করছে এখন? পাগলের মতো অবস্থা হয়েছে বোধহয়। অতিরিক্ত টেনশনে প্যানিক করে শ্রাবণের যদি কিছু হয়ে যায়, যদি আবার স্ট্রোক হয়, আবার স্ট্রোক হলে শ্রাবণকে আর বাঁচানো যাবে না। সে কি শ্রাবণের কাছে ফিরে যেতে পারবে? কেন বের হলো গাড়ি থেকে? ফুপিয়ে কেঁদে উঠলো আবার। দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়ল ময়লা জমে থাকা শোয়ার সামনে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে থেকে একজন বলল, মাইয়াটা কিন্তু বহুত সুন্দর আছে, গাল দুটো দেখ কত সুন্দর। লোকটার কথা শুনে তড়িৎ গতিতে মুখ তুলে তাকালো সোহা। ভয়ে আতঙ্কে গুটিয়ে গেল। দুজনের দাঁত বের করে শয়তানের মতো হাসছে। রুমের বাইরে থেকে কেউ ডাকলে দুজনকে। দুজন শোয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল দরজা লাগিয়ে দিয়ে। শোয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল, তবুও ভয় কাটল না। নিজের উঁচু পেটের উপর হাত বোলায়। বাবু এখন নড়াচড়া বন্ধ করে শান্ত হয়ে আছে। ধস্তাধস্তি করে গাড়িতে তুলেছিল। গাড়িতে ওঠার পর বেশ ধস্তাধস্তি হয়েছিল। বেশ কয়েকবার পেটে চাপ লেগেছিল। বাচ্চাটা বোধহয় বুঝতে পেরেছে মা বিপদে পড়েছে। সেও তখন নড়াচড়া অনেকটা বাড়িয়ে দিয়েছিল। সে কি ব্যথাও পেয়েছে? টুকরে কেঁদে উঠল আবার। রাতের এখন প্রায় 3টা বাজে। শ্রাবণ শোয়া জামা কাপড় জাপটে ধরে ফুলেরে বসে আছে মূর্তির মতো। রাগে ক্ষোভে টেনশনে উত্তেজনায় একটা ব্যাপার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সেটা মনে পড়ে ফ্ল্যাটে ফেরার অনেকক্ষণ পর। ব্যাংক থেকে একদিন না দুদিনের মধ্যে 100 কোটি টাকা উত্তোলন করা সম্ভব নয়। এই ব্যাপারটা আমার মাথায় আরও বেশি এলোমেলো হয়ে গেছে। শ্রাবণ শোয়ার কাপড় চোপড় জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে। কাঁদতে কাঁদতে এখন পাথরের মূর্তির মতো বসে আছে। এত টাকা একদিনের মধ্যে তাকে কে দিবে? কিভাবে জোগাড় করবে? কার কাছে যাবে? সকাল হচ্ছে না কেন এখনো? আজকে রাতে তো বড় কেন? মনে হচ্ছে সময় থমকে আছে এক জায়গায়। শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়ালো। পাঞ্জাবি পায়জামা নিয়ে প্রবেশ করলো ওয়াশরুমে। গোসল সেরে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিল। নামাজ শেষে শোয়া আর বাবুর জন্য আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া করতে করতে ফুপিয়ে উঠেছে আবার। উবু হয়ে বসে অশ্রু বিসর্জন দিতে লাগলো। ব্যাংকে এসে ম্যানেজারের সঙ্গে কথা বলে শ্রাবণের মনে হচ্ছে পুরো আসমান তার মাথার উপর ভেঙে পড়েছে। 100 কোটির তো দূরের কথা, 1 কোটি টাকাও একদিনের মধ্যে তুলতে পারবে না। ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করা যাবে, কিন্তু ক্যাশ টাকা হাতে পেলে সময় লাগবে। কোনো ব্যাংক থেকে এত টাকা এত দ্রুত উত্তোলন করা সম্ভব নয়। ব্যাংকে এত টাকা ক্যাশ রাখা হয় না। পুরো টাকা হাতে পেতে 1 সপ্তাহ থেকে 15 দিনের মতো সময় লাগবে। শ্রাবণ ব্যাংক থেকেও যে বের হবে সেটাও বোধহয় ভুলে গেছে। সামনের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মূর্তির মতো, স্থির হয়ে দাঁড়িয়ে। এখন কি হবে? এত টাকা কোথায় পাবে শ্রাবণ? কাজের মধ্যে ব্যাংকের আসার আগ মুহূর্ত পর্যন্ত তাও কিছুটা হলেও আশা ছিল, কিন্তু এতটা ভয় লাগেনি এখন যতটা লাগছে। এখন কি হবে? কার কাছে গেলে টাকার ব্যবস্থা হবে? ম্যানেজারের কথায় হুঁশ ফিরল শ্রাবণের। যতগুলো টাকা তুলতে পারলো তুলে ব্যাংক থেকে বেরিয়ে আরেক ব্যাংকে গেল। সারাদিন পাগলের মতো দৌড়ে দৌড়ে মাত্র 2 কোটি টাকার ব্যবস্থা করতে পারল শ্রাবণ। আরও 98 কোটি টাকা জোগাড় করতেই এখনও বাকি। বেচারা এতক্ষণে সে একদম ভেঙে পড়েছে। তার পরিচিত এমন কেউ নেই যে তাকে এতগুলো টাকা দিতে পারবে। এমন কি করবে কিচ্ছু মাথায় আসছে না। দিশেহারা হয়ে কেঁদে ফেলল বেচারা। কোথায় যাবে? কার কাছে গেলে টাকা পাবে? কাঁদতে কাঁদতে শামীম রেজা চৌধুরীর কথা মাথায় এলো। এখন সেই শ্রাবণের শেষ ভরসা। ফোন হাতে দ্রুত কল করলো দাদা ভাইয়ের ফোনে। রিসিভারে জড়ানো গলায় দ্রুত বলল, দাদা ভাই, তোমার বড় ছেলে কোথায়? আমার সামনে সোফায় বসে আছে। তোমার কি হয়েছে? গলার স্বর এমন শোনাচ্ছে কেন? উদ্বিগ্ন হয়ে উঠলেন সামাদ চৌধুরী। শ্রাবণ বলল, আমার 98 কোটি টাকা ক্যাশ লাগবে। ওনাকে বলো আগামীকাল দুপুরের মধ্যে আমাকে টাকাগুলো জোগাড় করে দিতে। 15 দিনের মধ্যে সব টাকা ফেরত দিয়ে দিব আমি। শ্রাবণের কথা শুনে বিস্মিত হলেন বোধহয় সামাদ চৌধুরী। বিস্মিত হয়ে বললেন, এত টাকা দিয়ে কি করবে? কি হয়েছে তোমার? গলার স্বর এমন শোনাচ্ছে কেন? টাকাগুলো আমার খুবই প্রয়োজন। কেন প্রয়োজন সেটা এখন বলতে পারবো না, পরে সব কিছু বলবো। এখন দয়া করে টাকাগুলো জোগাড় করে দিতে বলো। শামীম রেজা চৌধুরী বাবার দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে? কি বলছে শ্রাবণ? কিসের টাকার কথা বলছো?
শ্রাবণ বলল, টাকার কথা বাড়ির সবাইকে জানানোর প্রয়োজন নেই, শুধু তোমার বড় ছেলেকে বলবে, আমি সব টাকা ফেরত দিয়ে দিব। ক্যাশ নিলে ক্যাশে দিব, আর ব্যাংক নিলে ব্যাংকেই দিব। আগামীকাল সন্ধ্যার আগে টাকাগুলো আমার লাগবে। রাখছি, সাবধানে থেকো। কল কেটে দিল শ্রাবণ। সামাদ চৌধুরী বিস্ফোরিত হয়ে আছেন। শ্রাবণে এত টাকা কেন লাগবে? কী করবে এত টাকা দিয়ে? এত জরুরি প্রয়োজন কেন? শামীম রেজা চৌধুরী বাবার মুখের দিকে তাকিয়ে আবার বললেন, কি বলল শ্রাবণ? কিসের টাকা চাইছে? শ্রাবণ কি বলল এটা জানার আগ্রহ বাড়িয়ে সামাদ চৌধুরীর দিকে তাকিয়ে আছে। সামাদ চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালেন, নিজের রুমের দিকে পা বাড়িয়ে বললেন, শামীম, আমার রুমে এসো। শামীম রেজা চৌধুরী ছোট ভাই আর বাড়ির সকলের মুখের দিকে তাকালেন। ওনাকে আলাদা করে কেন ডাকছে? বসা থেকে উঠে বাবার পেছন পেছন পা বাড়লেন। রুমের ভিতর এসে বললেন, আলাদা করে ডাকলে কেন? আমার চৌধুরী নিচু গলায় বললেন, শ্রাবণ 98 কোটি ক্যাশ চাইছে। কি? কথা শুনে ভীষণ বিস্মিত হলেন শামীম রেজা চৌধুরী। শামাদ চৌধুরী বললেন, হ্যাঁ ঠিকই শুনছো, টাকার ব্যবস্থা তোমার করে দিতে বলেছে। আগামীকাল দুপুরের মধ্যে টাকাগুলো ওর লাগবে। একদিনের মধ্যে এত টাকা আমি কোথায় পাবো? ব্যাংক থেকে তুলতে গেলেও বেশ কিছুদিন সময় লাগবে। ব্যাংক থেকে তুলতে সময় লাগবে বলেই বোধ হয় তোমাকে জোগাড় করতে দিতে বলেছে। পরে সব টাকা পরিশোধ করে দিবে বলল। ব্যাংকে নাও আর ক্যাশ নাও, যেভাবে নিবে সেভাবেই দিবে। ফোন কল দাও। কেন? কথা বলবো আমি, কল দাও। শ্যামা চৌধুরীর নাতির ফোনে কল করলেন। রিসিভ হতে বলেন, তোমার আব্বু কথা বলবে তোমার সঙ্গে। দাও। শ্যামা চৌধুরী ফোন বড় ছেলের হাতে দিলেন। শ্রাবণ? হ্যাঁ বলুন। এত টাকা দিয়ে কি করবে? লাগবে আমার। কি কাজে লাগবে? আমার জানা মতে তোমার এমন কোনো কাজ নেই যেই কাজে এত টাকা লাগতে পারে। আর তোমার গলার স্বরে এমন শোনাচ্ছে কেন? কেঁদেছো? কি হয়েছে? সব প্রশ্নের উত্তর 2 দিন পর দেব। এখন টাকাগুলো জোগাড় করে দিন। আমি এত টাকা ক্যাশ কোথায় পাবো? আমি তো ক্যাশ রাখি না কাছে। আপনার কাছে না থাকলে আপনার পরিচিত কারো কাছ থেকে এনে দিন। আপনার তো অনেক মানুষের সঙ্গে পরিচয়, আমি জানি আপনি জোগাড় করে দিতে পারবেন। আগামীকাল সন্ধ্যার আগেই টাকাগুলো লাগবে আমার। আচ্ছা দেখছি, আমি দেখছি না, দিতেই হবে। যদি জোগাড় করতে না পারি তবে কিভাবে দেব? জানি না, আমি কিভাবে জোগাড় করবেন সেটা আপনি জানেন। রাখছি। আচ্ছা দেখছি, আমি দেখছি না, দিতেই হবে। যদি জোগাড় করতে না পারি তবে কিভাবে দেব? জানি না, আমি কিভাবে জোগাড় করবেন সেটা আপনি জানেন। রাখছি। কল কেটে দিল শ্রাবণ। শামীম রেজা চৌধুরী বাবার মুখের দিকে তাকিয়ে রইলেন। আজ শ্রাবণের গলার আওয়াজ আগের সেই চিরচেনা তেজি ভাবটা ছিল না। ওনার সঙ্গে যথেষ্ট নরম গলায় কথা বলল। শ্রাবণ কান্না করেছে এতে শিওরণী। শামাদ চৌধুরী বললেন, টাকা জোগাড় করে দিবে? দেখি করতে পারি কি না। কেউ তো এত ক্যাশ রাখে না কাছে। শ্রাবণ হঠাৎ এত টাকা দিয়ে কি করবে? টেনশন করো না তুমি, আমি দেখছি ব্যাপারটা। শামীম রেজা চৌধুরী বাবার রুম থেকে বেরিয়ে নিজের রুমে এলেন। তনিমা চৌধুরী ওনার অপেক্ষাতেই ছিলেন। রুমে প্রবেশ করতে বলেন, বাবা কি বললেন? শামীম রেজা চৌধুরী উত্তর দিলেন না। ওনাকে কাবার থেকে ড্রেস বের করতে দেখে তনিমা চৌধুরী আবার বললেন, সন্ধ্যায় না বাড়িতে ফিরে এখন আবার কোথায় যাবে? কাজ আছে। কী কাজ? তোমার বড় ছেলে কিসের টাকার কথা বলল? শামীম রেজা চৌধুরী উত্তর না দিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন। তনিমা চৌধুরীর রাগে ফুঁসে উঠলেন, এই লোক এখন এমন কেন হয়ে গেছে? ওনার কোনো কিছুর গুরুত্ব দেয় না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে চায় না। শামীম রেজা চৌধুরী তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে হলেন। নিচে নেমে আসতে শামীম রেজা চৌধুরী বললেন, ভাইয়া কোথায় যাচ্ছ? দরকার আছে, আসছি। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বড় বড় কদমে বাইরের দিকে এগিয়ে গেলেন। শ্রাবণ ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। শ্রাবণ দ্রুত পায়ে বেডরুম থেকে বেরিয়ে এগিয়ে গেল দরজার কাছে। পিপ হোল দিয়ে বাইরে তাকিয়ে দেখল শামীম রেজা চৌধুরী দাঁড়িয়ে আছেন। শ্রাবণ দ্রুত দরজা খুলে দিল, তবে দরজার সামনে থেকে সরল না। ব্যস্ত কণ্ঠে বলল, টাকা নিয়ে এসেছেন? কি হয়েছে, তোমার এই হাল কেন? উদ্বিগ্ন শোনালো শামীম রেজা চৌধুরী গলায় স্বর। শ্রাবণ বাবার কথার উত্তর না দিয়ে বলল, টাকা কোথায়? টাকা নিয়ে এসেছেন? তাহলে এখানে এসেছেন কেন? আগে আমাকে বলো, এত টাকা তোমার কেন প্রয়োজন, তাও এত জরুরি ভিত্তিতে? বলেছি তো পরে বলবো। উত্তেজিত হয়ে উঠল শ্রাবণ। শামীম রেজা চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, শোয়া কোথায়? শোয়ার নাম শুনতেই শ্রাবণের চোখ মুখ আরও শুকিয়ে গেল। শামীম রেজা চৌধুরী ছেলের অভিব্যক্ত পরখ করে বলল, শ্রাবণ শোয়া কোথায়? শ্রাবণ শুকনো ঢোক গিলে বলল, আছে ভেতরেই।
ওকে ওয়াশরুমে রয়েছে। প্রথমবার তোমার ফ্ল্যাটে এলাম, ভেতরে ঢুকতে দিবে না নাকি? না, আগে টাকা নিয়ে আসুন। শামীম রেজা চৌধুরী ছেলেকে ঠেলে ভেতরে প্রবেশ করলো। শ্রাবণ ঠেলাঠেলি করো বাবাকে ফ্ল্যাট থেকে বের করতে সক্ষম হলো না। শামীম রেজা চৌধুরী শোয়ার নাম ধরে ডাকে ডাকে ধূপধাপ পা ফেলে বেডরুমে চলে এলেন। বেডরুমে কেউ নেই, ফ্লোরে টাকা ছড়াছড়ি। শ্রাবণ গুনছিল বোধহয়। শোয়ার কাপড় চোপড় এলোমেলো হয়ে ফ্লোরে গোলাগুলি খাচ্ছে। ওয়াশরুমের দরজা হাট করে খোলা। শোয়ার নাম ধরে ডাকতে ডাকতে ওয়াশরুমের লাইট অন করে ভেতরে উকি দিলেন। বেডরুম থেকে ড্রয়িং রুমে ফিরে এলেন। শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছছে। সব সময় পরিপাটি থাকা চুলগুলো ভীষণ অগোছালো, চোখ মুখে বেহাল দশা। ছেলের কাছে এগিয়ে এসে বললেন, শ্রাবণ শোয়া কোথায়? হঠাৎ তো ক্যাশ টাকা কেন প্রয়োজন হলো তোমার? শ্রাবণ চোখ তুলে বাবার দিকে তাকালো। শামীম রেজা চৌধুরী বললেন, শোয়ার কিছু হয়েছে? শ্রাবণ ফুপিয়ে উঠল। শামীম রেজা চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, তুমি যখন এতগুলো টাকা চাইলে, তাও আবার ক্যাশ, তখনই কিছুটা সন্দেহ তৈরি হয়েছিল আমার। তোমার গলার স্বর শুনে প্রায় শিওর হয়ে গিয়েছিলাম। পুরোপুরি শিওর হওয়ার জন্য এখানে এসেছি। শোয়া কিডন্যাপ হয়েছে তাই না? মুক্তিপণ দেওয়ার জন্য তুমি এত টাকা ক্যাশ চাইছো তাই তো? শ্রাবণ মাথা নাড়ল। শামীম রেজা চৌধুরী বললেন, কবে ঘটেছে এই ঘটনা? শ্রাবণ চোখের পানি মুছে কান্না জড়ানো গলায় বলল, আমি এত কিছু বলতে পারবো না, টাকা এনে দিন আপনি। টাকা দিলে সোহাকে দিয়ে দিবে এটা কোনো সিওরিটি আছে? টাকা নেওয়ার পর তোমারও কোনো ক্ষতি করবে না এমন কোনো গ্যারান্টি আছে? পুলিশের সাহায্য ছাড়া? শ্রাবণ বাবাকে থামিয়ে দিয়ে বলল, পুলিশকে কিছু জানানো যাবে না। পুলিশ বা অন্য কাউকে কিছু বললে ওরা সোহাকে মেরে ফেলবে। আপনি এখানে এসেছেন এটা ওরা জেনে গেছে নিশ্চয়ই। 24 ঘন্টা নজরে রাখছে আমাদের উপর। পুলিশ বা অন্য কাউকে কিছু জানানো যাবে না। ওরা বলেছে টাকা দিলে সোহাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিবে। আপনি আমাকে টাকা এনে দিন, আমি সব টাকা কিছুদিন পর পরিশোধ করে দিব। আমি তোমাকে সবসময় বলেছি সঙ্গে গার্ড রাখতে, তুমি আমার কোনো কথা কোনোদিন শোনোনি। যদি শুনতে আজ এই দিন আসতো না। শ্রাবণ করুণ সুরে বলল, এরপর থেকে আপনার সব কথা শুনবো। আপনি উঠতে বলে উঠবো, বসতে বসতে বলবো। শুধু টাকার ব্যবস্থা করে দিন দয়া করে। শোয়ার ডেলিভারির সময় হয়ে আসছে। ওর আর বাবুর কিছু হলে আমি শেষ হয়ে যাব। দয়া করুন আমার উপর, টাকার ব্যবস্থা করে দিন। বুক চিতিয়ে সবসময় বাঘের মতো গর্জন করা ছেলেকে এভাবে ভঙ্গুর হয়ে যেতে আর ভয় পেতে দেখে শামীম রেজা চৌধুরী নিজেও যেন কেমন এলোমেলো হয়ে গেলেন। ছেলেকে আশ্বাস করে বললেন, টাকার ব্যবস্থা করে দিব আমি, তুমি ভয় পেও না, একদম প্যানিক করবে না। তুমি শান্ত থাকো আর একা একা ফ্ল্যাট থেকে বের হবা না। আমি টাকার ব্যবস্থা করছি। শামীম রেজা চৌধুরী ফ্ল্যাট থেকে বের হয়ে গেলেন। শ্রাবণ দরজা লাগিয়ে দিয়ে বেডরুমে ফিরে এসে টাকাগুলো গুছিয়ে নিল। কিছুটা হলেও সাহস পাচ্ছে এখন। কিছুক্ষণ পরে আসরের আজান হবে। শ্রাবণ চৌধুরী বাড়িতে এলো। আসার পথে বেশ কয়েকবার বাবার ফোনে কল করেছে, ফোন বন্ধ বলেছে। বাড়ির ভেতরে প্রবেশ করে গলা ছেড়ে আব্বু আব্বু বলে ডাকতে শুরু করলো। তার ডাক শুনে বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো কিছু মুহূর্তেই। শামীম রেজা চৌধুরীকে আব্বু বলে ডাকছে, এটা কেউ বিশ্বাস করতে পারছে না। লাস্ট কবে আব্বু বলে ডেকেছে কারো মনেই নেই। অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে সবাই তার দিকে। দাদাভাইকে দেখে শ্রাবণ ছুটে এসে তার সামনে দাঁড়ায়। উত্তেজিত হয়ে বলল, দাদাভাই আব্বু কোথায়? কোথায় গেছে আব্বু? শামীম তো সকাল থেকে বাড়িতে নেই। ছুটে স্পর্শের কাছে এসে দাঁড়ালো। তাকে ধরে বলল, স্পর্শ আব্বু কোথায় গেছে? আব্বুর ফোনে কল ঢুকছে না কেন? কি হয়েছে, তুমি এমন করছো কেন? আমি আব্বুর সঙ্গে কথা বলবো, আব্বুর সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দাও। স্পর্শ দৌড়ে গিয়ে নিজের রুম থেকে ফোন নিয়ে এলো। বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলো, আব্বুর ফোনে তো কল ঢুকছে না। আব্বুর ড্রাইভারের ফোনে কল করো তাহলে। ড্রাইভারের কথা ভুলে গিয়েছিল শ্রাবণ। স্পর্শ বাবার ড্রাইভারের ফোন কল করলো। বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলো, ড্রাইভারের ফোন বিজি। শ্রাবণ নিজের মাথার চুল খামছে বোধ হলো। দুদিন ধরে প্রায় না খাওয়া রয়েছে। শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছে। তার উপরে তো মানসিক প্রেশার, খুব খারাপ লাগছে। ভাইয়া কি হয়েছে? আব্বুকে খুঁজছো কেন? তোমাকে এমন দেখাচ্ছে কেন? শ্যামা চৌধুরী বড়নাথের হাত ধরে বললেন, দাদুভাই বসো তুমি, সারাদিন খাওনি কিছু, চোখ মুখ কেমন হয়ে গেছে। আব্বু কোথায় গেছে? ফোন বন্ধ কেন? আমি আব্বুর সঙ্গে কথা বলবো। শ্রাবণ দুই হাতে মুখ ঢেকে পাগলের মতো একই কথা বারবার বলতে লাগলো, বিড়বিড় করে। তার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে আবার।
বাড়ির সবাই বিস্মিত হয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে আছে। শ্যামা চৌধুরীর হঠাৎ শোয়ার কথা স্মরণ হলো। গত 2 দিন ধরে শোয়ার সঙ্গে কথাই হয়নি, তার উপর শ্রাবণীর এতগুলো টাকা চাইছে। আমার কেমন অদ্ভুত আচরণ করছে। উনি শোয়ার কথা জিজ্ঞেস করতে যাচ্ছিল, এর মধ্যে শামীম রেজা চৌধুরী হন্তদন্ত হয়ে বাড়িতে ভেতরে প্রবেশ করলেন। বাবাকে দেখে স্পর্শ বলল, আব্বু কোথায় গিয়েছিলে? ভাইয়া তোমাকে খুঁজেছে। শামীম রেজা চৌধুরী সোফায় বসে থাকা বড় ভাইয়ের দিকে তাকালেন এবং দ্রুত ভাই এগিয়ে এলেন কাছে। এলোমেলো চুলে হাত বুলিয়ে ডাকলেন, শ্রাবণ। আবু কোথায় গিয়েছিলেন আপনি? আপনার ফোন বন্ধ কেন? টাকার ব্যবস্থা হয়েছে? শামীম রেজা চৌধুরী ছেলেকে শান্ত করার চেষ্টা করে বললেন, তুমি শান্ত হও আগে। এমন করছো কেন? 5 কোটি কম আছে। বাবাকে বাকি কথা বলতে না দিয়ে শ্রাবণ বলল, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিয়ে দেবো আপনাকে। আমার নামে বিজনেসের শেয়ারও আপনার নামে লিখে দেব। আমি শুধু শুধু আমার সোয়াকে এনে দিন। আমার বউ বাচ্চাকে ছাড়া আমি বাঁচব না। বুদ্ধি হওয়ার পরে আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইনি, আর কোনোদিন চাইবও না। শেষবারের মতো শুধু আমার বউ বাচ্চাকে চাইছি। ওদের সুস্থভাবে এনে দিন আমার কাছে। এনে দিব তো, শান্ত হও তুমি। পুরো টাকার ব্যবস্থা হয়ে যাবে 8 ঘন্টার মধ্যে, তুমি শান্ত হও। কিভাবে শান্ত হব? আমার শো আমার কাছে নেই 2 দিন ধরে। আমি আর নিজেকে সামলাতে পারছি না। আব্বু, আমার শোয়াকে এনে দিন আমার কাছে। উদ্ভ্রান্তে নেয় কথাগুলো বলতে বলতে বাবার পা ধরে উদ্যত হলো শ্রাবণ। শামীম রেজা চৌধুরী ছেলেকে থামিয়ে বুকে জড়িয়ে ধরলেন শক্ত করে। সান্ত্বনা দিয়ে বললেন, আর একটু ধৈর্য ধরো আব্বু, পুরো টাকার ব্যবস্থা হয়ে যাবে। সান্ত্বনা দিয়ে বললেন, আর একটু ধৈর্য ধরো আব্বু, পুরো টাকার ব্যবস্থা হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই। সোহার আর বাবুর কিচ্ছু হবে না, তুমি নিজেকে শক্ত রাখো। শ্রাবণ বাবাকে জড়িয়ে ধরে আব্বু ডেকে কেঁদে উঠল শব্দ করে। আর ধরতে পারছে না সে। 2 দিন ধরে সোহাকে দেখে না, কথা হয় না। কেমন আছে তার বউ বাচ্চা? বাবা ছেলের কথা শুনে বাড়ির বাকি সদস্যরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। কি হয়েছে সোহার? সোহা কোথায় আছে 2 দিন ধরে? কিসের পুরো টাকা? অনিমা চৌধুরী দ্রুত ভাই দুজনের কাছে এগিয়ে এসে আতঙ্কিত হয়ে বললেন, ভাইয়া সোহা কোথায়? কি হয়েছে আমার মেয়ের? শামাত চৌধুরী বলেন, শামীম, সোহা কোনো বিপদে রয়েছে? শ্রাবণ এমন করছে কেন? শামীম রেজা চৌধুরী বললেন, সোহা কিডন্যাপ হয়েছে। মুক্তিপণ হিসাবে চেয়েছে 100 কোটি টাকা। টাকার ব্যবস্থা হয়ে গেছে। কিছু টাকা কম আছে, সেটা চলে আসবে কিছু সময়ের মধ্যেই। অনিমা চৌধুরী ধপাস করে বসে পড়লেন সোফায়। দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ডুকরে কেঁদে উঠলেন। শামাত চৌধুরী নিজেও সামলাতে না পেরে সোফায় বসে পড়লেন। তনিমা চৌধুরী স্পর্শাসিয়াম শক্ত হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। শামীম রেজা চৌধুরী বড় ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, আব্বু কিছু খেয়েছো তুমি? বাবাকে জড়িয়ে ধরে রেখে দুদিকে মাথা নাড়ল। না খেয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। সোহাকে তুলে নিয়ে যাওয়ার পর পানি ছাড়া কিছুই খাইনি আমি। শামীম রেজা চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে বললেন, স্পর্শ, তোমার ভাইয়ের জন্য খাবার বেড়ে নিয়ে এসো। তখন বাবাকে ছেড়ে দিয়ে বলল, আমি খাবো না। আমার সোহাকে ছাড়া আমি খাবো না। আমার সোহাকে এনে দিন আগে। হ্যাঁ এনে দিব তো আব্বু। বাকি টাকা আসতে আধা ঘন্টার মতো সময় লাগবে। ততক্ষণে তুমি খেয়ে নাও। না খেলে শক্তি পাবে কোথায়? দেখো কত দুর্বল হয়ে পড়েছ। তোমার পুরো শরীর কীভাবে থরথর করে কাঁপছে। স্পর্শ খাবার আনার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে গেল। শামীম রেজা চৌধুরী ছেলেকে সোফায় বসিয়ে দিয়ে নিজেও বসলেন পাশে। শ্রাবণ বাবার এক হাত মুঠো করে ধরে আবার বলল, সোহাকে সুস্থভাবে ফিরে পাবো তো, তাই না আব্বু? হ্যাঁ, কিছু হবে না সোহার। আমি আর কোনোদিন সোহার হাত ছেড়ে 1 ইঞ্চি দূরে সরব না। সোহাকে নিয়ে বাইরে বের হব না আর। ঠিক আছে, শান্ত হও এখন। শ্রাবণ মাথা নিচু করে হেঁচকি তুলতে লাগলো ছোট বাচ্চাদের মতো। শামীম রেজা চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। কতগুলো বছর পর তার ছেলে তাকে আব্বু বলে ডাকছে আজ। স্পর্শ খাবার বেড়ে নিয়ে এলো। শামীম রেজা চৌধুরী হাত ধুয়ে নিজ হাতে বড় ছেলেকে খাইয়ে দিতে শুরু করলেন। শ্রাবণও বিনা বাক্যে খাওয়া শুরু করলো। শ্রাবণ তার ভীষণ খিদে পেয়েছে। বাবার উপর জমে থাকা সকল রাগ, ক্ষোভ, অভিমান কোথায় যেন গায়েব হয়ে গেল আজ। অনিমা চৌধুরী কান্না শুনে ভীষণ বিরক্ত হলো শ্রাবণ। তারা কান্নার আওয়াজ কানে কাটার মতো বিচ্ছে। রেগে তাকালো অনিমা চৌধুরীর দিকে। বাসখাই গলায় বলল, এই ডাইনি বাচ্চা, চুপ কর। তোর আর তোর বোনের জন্য সব হয়েছে। তোদের দুজনের জন্য আমি আমার আম্মুকে হারিয়েছি, আমার বোনকে হারিয়েছি। আমার আব্বু আমার কাছ থেকে দূরে সরে গেছে। তোদের দুজনের জন্য হয়েছে। তোদের জন্য আমার সোহাও আমার কাছ থেকে এখন নেই।
শ্রাবণের ধমক খেয়ে অনিমা চৌধুরীর কান্না বন্ধ হয়ে গেল অটোমেটিক। শ্রাবণ শামীম রেজা চৌধুরী ভয় পেয়ে গেছে এত জোরে ধমক শুনে। বাকির হন্তদন্ত হয়ে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। তনিমা চৌধুরী নিজেকে সামনে মিনমিন করে বলল, আমাদের দুই বোনের জন্য সব হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের জন্য সোয়া কিভাবে কিডন্যাপ হলো? শ্রাবণ আগুন চোখে তাকালো তনিমা চৌধুরীর দিকে। তারা তাকানো দেখে আরও মিলিয়ে গেল তনিমা চৌধুরী। শ্রাবণ মুখের ভাত গিলে আঙুল তুলে বলল, তোদের জন্যই সব হয়েছে। তোদের জন্য আমি বাড়িতে না থেকে আলাদা থাকি। তোরা না থাকলে আমি বাড়িতেই থাকতাম। সোয়াকে নিয়ে রাতে বের হতাম না, ও কিডন্যাপও হতো না। নাটকের গুরু তুই আমাদের জীবনে এসে সব এলোমেলো করে দিয়েছিস। সোয়াকে ভালোই ভালো ফিরে নিয়ে আসি, তারপর তোকে লাথি মেরে এই বাড়ি থেকে বিদায় করব। শ্রাবণের কথা শুনে হাজবেন্ডের দিকে তাকালেন তনিমা চৌধুরী। শামীম রেজা চৌধুরী টু শব্দ অব্দি করলেন না, চুপচাপ ছেলে খাওয়াতে থাকলেন। তনিমা চৌধুরী ভীষণ রাগ হলো হাজবেন্ডের উপর। তাকে এত বড় কথা বলো, অথচ তিনি ছেলেকে কিচ্ছু বললেন না। অনিমা চৌধুরী পুনরায় কাঁদতে শুরু করলেন। শ্রাবণ চিবিয়ে চিবিয়ে বলল, চুপ করবি নাকি তোর মুখ সেলাই করে দিব? অনিমা চৌধুরী শ্রাবণের মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। নিজে পুরুষ মানুষ হয়ে এতক্ষণ বইয়ের জন্য ভেউ ভেউ করে কাঁদলো, আর উনি কি নারী হয়ে মেয়ের জন্য কাঁদতে পারবেন না? শ্রাবণকে পছন্দ করেন না, ভালোবাসেন না, ঠিক আছে, কিন্তু মেয়েকে তো ভালোবাসেন। শ্রাবণ আবার বলল, মেয়ের জন্য খুব দরদ উতলে পড়েছে তাই না? তোর মেয়ে তোর কাছ থেকে দূরে থাকে, কতগুলো মাছ ধরে, একবারও গিয়েছিস মেয়েকে দেখতে? আগের কথা বাদই দিলাম, তোর মেয়ে প্রেগনেন্ট, ডেলিভারির সময় হয়ে আসছে, এর মধ্যে একদিনও মেয়ের কথা মনে করেছিস? একদিনও গিয়েছিস মেয়েকে দেখতে? তুমি তো যেতে নিষেধ করেছো, গেলেই দেখতে দিতে নাকি? আমি নিষেধ করেছি তো কি হয়েছে? তোর মেয়ে, আমি নিষেধ করছি সেই জন্য তুই তোর মেয়েকে দেখতে যাবি না? তুই একদিন যেতি, আমি দেখতে দেই নাকি ফ্ল্যাটে ঢুকতে দেই সেটা আমার ব্যাপার। তুই তো ভাবিস নি কোনো দিন মেয়ের কথা, একে মনেই করিস নি, স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবিস। তোদের দুই ডাইনের কঠিন শাস্তি হবে দেখে নিস। আব্বু, কথা না বলে খাওয়া শেষ করো দ্রুত। শ্রাবণ ঘাড় ঘুরে হা করলো। খাওয়া শেষে পানি খেতে শ্রাবণের ফোন বেজে উঠল। তাড়াহুড়া করে হাত থেকে গ্লাস রেখে ফোনের স্ক্রিনে তাকালো। অপরিচিত নাম্বার। সময় নষ্ট না করে দ্রুত রিসিভ করে কানে ধরল ফোন। শ্রাবণ কিছু বলার আগে ওপাশ থেকে বেশি এলো কান্না জড়ানো গলার স্বর। বাবুর আব্বু? শোয়ার গলার স্বর শুনতে শ্রাবণ লাফিয়ে উঠে দাঁড়ালো। উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ জান আমি। তুই কোথায় জান? কেমন আছিস? তুই ঠিক আছিস জান? ভালো নেই আমি। এটা কোন জায়গা আমি জানি না। এটা কার ফোন? কিভাবে কল করলি? ওই লোকগুলোর মধ্যে থেকে কারো একজনের। ভুল করে এখানে ফেলে রেখে চলে গেছে। আমাকে নিয়ে যাও তুমি। জান তুই বল তুই কোথায় আসিস, আমি এক্ষুনি আসছি। শান্ত হও তুমি। আমি জানি না এটা কোন জায়গা। আমার এখানে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। লোকগুলো পানি ছাড়া কিচ্ছু খেতে দেয়নি আমাকে। আমার ভীষণ খিদে পেয়েছে। বাবু পেটের ভেতর কেমন করছে। আমি মরে যাব আর একদিন এখানে থাকলে। দিশেহারা শ্রাবণ আর দিশেহারা হয়ে উঠল শোয়ার কথা শুনে। কি বলবে কি করবে কিচ্ছু মাথায় আসছে না। এখন লোকগুলোকে হাতের কাছে পেলে জানিয়ে মেরে ফেলবে। শোয়া কাঁদতে কাঁদতে আবার বলল, ও বাবুরাবু, এখান থেকে নিয়ে যাও আমাকে। তুই কোথায় আছিস না জানালে আমি কিভাবে আসবো জান? জান, ফোনের লোকেশন শেয়ার করতে পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো। তাহলে দ্রুত লোকেশন শেয়ার কর, আমি আসছি। করছি, দাঁড়াও। দ্রুত কর। বলতে বলতে শ্রাবণ বাইরের দিকে ছুটল। তার পেছন পেছন স্পর্শ আর সিয়ামও ছুটল। শামীম রেজা চৌধুরী বাবার দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলেন, তোমরা বাড়ির ভেতর থেকে বের হবে না, আমি আসছি। শ্রাবণ নিজে গাড়িতে উঠে বসলো দ্রুত। পাশের সিটে বসলো স্পর্শ, পেছনে বসলো সিয়াম। শামীম রেজা চৌধুরী বাড়ির গাড়িতে উঠে বসলেন দ্রুত। শ্রাবণের গাড়ির পেছন পেছন বেরিয়ে তিনি ছুটলেন থানার উদ্দেশ্যে। পুলিশের ফোর্স নিয়ে তারপর যাবেন ওই জায়গায়। স্পর্শের ফোনে লোকেশন তার ফোনে শেয়ার করা আছে আগে থেকেই। সোয়ার লোকেশন শেয়ার করার পর দ্রুত শ্রাবণের নাম্বারটা ডিলিট করলো ফোন থেকে। মুখ তুলতে তাকাতেই দেখলো সামনে একজন দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে সোয়ার অন্তরাত্মা কেঁপে উঠল। হাত থেকে ফোনটা পড়ে গেল। ভয়ে পিছিয়ে গেল অনেকখানি। লোকটা ঝুঁকে নিজের ফোনটা হাতে নিল। স্ক্রিনে তাকিয়ে দেখলো লক করাই রয়েছে। তাকালো শোয়ার দিকে। শোয়া সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নিল। লোকটাকে দেখে পাওয়ার বাটন চাপ দিয়েছিল। লোকটা দুবার শোয়ার সামনে নিজের ফোন আনলক করছিল। শোয়া দুবার দেখেই নিয়েছিল ফোনের প্যাটার্ন লক।
লোকটা ফোন হাতে রুম থেকে বেরিয়ে এলো। মদ গিলছিল, খুব বেশি নেশাও হয়নি, আবার পুরোপুরি হুঁশিও নেই। পাশের রুমে এলো বাকিদের কাছে, ধপ করে বসে পড়লো ফ্লোরে বিছানায় রাখা চাদরের উপর। একজন লিডারের দিকে তাকে বলো, ওই মাইয়া তো আমাগো সকলের মুখ দেইকা ফেলতেছে, ওইডারে সাইডা দিলে তো পুলিশের কাছে কইয়া দিবে সব। তারপর পুলিশ আমাগো মুখের কেরা ছাড়বো রে, টাকাটি পাই একবার হাতে, তারপর গল্লা কাইডা খালাস করে দিম। অন্য একজন বলো, বস আমার কেমন ভয় লাগতেছে, জীবনে প্রথম এই কাজে জড়াইছি নিজেরে, দড়াটরা পড়ুম না তো। আবার খুনটুন করতে চাইতেছেন। আরে কিসের ভয়, কিসের ডর, আমাগো প্ল্যান সাকসেসফুল হইলে কোটিপতি হইয়া যাইমো, বাকি জীবনে আর কোনো কাম করা লাগবে না, কিচ্ছু করণ লাগবে না, আয়েশ করো আর আয়েশ। গন্তব্যে পৌঁছাতে শ্রাবণের সময় লাগলো 1.5 ঘন্টা। রাস্তার জ্যাম জট নেই, নয়তো আরও বেশি সময় লাগতো। যে স্পিডে গাড়ি চালিয়েছে, দুই ভাই ভয়ে শুধু আল্লাহকে ডাকছিল, না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অনেক পুরনো একটা বাড়ি, চারদিকে আগাছা দিয়ে ভর্তি, বিশাল বড় বড় গাছ। সন্ধ্যা রাতের কেমন অন্ধকারে ডুবে আছে জায়গাটা। আশেপাশে অনেকটা এরিয়া জুড়ে কোনো বাড়িঘর নেই। গাড়ি থেকে নেমেই শ্রাবণ গেটের দিকে অগ্রসর হলো। স্পর্শ পেছন থেকে টেনে ধরলো তার হাত, চাপা স্বরে বলল, এভাবে ভেতরে যাওয়া যাবে না ভাইয়া, এভাবে গেলে সোয়াকে তো উদ্ধার করতে পারবোই না, উল্টো আমরাই মারা পড়বো লোকগুলোর হাতে। নিশ্চয় তাদের কাছে অস্ত্র আছে, আর ভেতরে কতজন আছে এটাও তো আমরা জানি না। সাবধানে ভেতর প্রবেশ করতে হবে, যেন ধরা না পড়ি। ছোট ভাইয়ের কথা যুক্তিসঙ্গত মনে হলো শ্রাবণের কাছে। এভাবে ভেতরে প্রবেশ করা ঠিক হবে না। ভাইয়া, আব্বু তো পুলিশ নিয়ে আসছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি না, বলে শ্রাবণ খুব সাবধানে গেট খোলো। তবুও গেট খোলার একটা আওয়াজ হলো। শ্রাবণ পেছন পেছন ভেতরে প্রবেশ করলো। স্পর্শ আর শ্রেয়াম খুব সাবধানে ভেতরের দিকে অগ্রসর হলো 3জন। বাড়ির বাইরেটা যতটা ভাঙাচোরা মনে হলো, ভেতরটা ততটাই ভাঙাচোরা না। শ্রাবণ লোকেশন থেকে সোজা দোতলায় উঠে এলো। একটা রুম থেকে কয়েকজন পুরুষের গলার আওয়াজ ভেসে আসছে। শ্রাবণের রক্ত মাথা চাড়া দিয়ে উঠল, ক্ষিপ্ত মস্তিষ্কে আগুন ধরলো আরও বেশি। শ্রাবণ রুমটার দিকে এগোতেই স্পর্শ ছুটে এসে রুমের দরজা লাগিয়ে দিল। বাইরে থেকে ভেতরে থাকা লোকগুলো ভীষণ ভয় পেয়ে গেল। এমন হয় কয়েকজন ছুটে এসে দরজা ধাক্কাতে লাগলো। শ্রাবণ নীরবতা ভেঙে পুরো বাড়ি কাঁপিয়ে শোয়ার নাম ধরে ডাকতে শুরু করলো। শোয়া দেওয়ালে ঘেঁষে শুয়েছিল এতক্ষণ। শ্রাবণের ডাক শুনে তাড়াহুড়ো করে উঠে বসেছে। দেহে যান ফিরে পেল শ্রাবণের উপস্থিতি পেয়ে। দ্রুত উঠে দাঁড়িয়ে দুর্বল পায়ে দরজার কাছে এগিয়ে এসে ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলল, বাবুর আব্বু আমি এখানে, দরজা খোলো। শ্রাবণ শোয়ার গলার আওয়াজ পেয়ে মুখ বন্ধ করলো। শোয়া আবার ডাকতেই দৌড়ে এসে দরজা খুলল দ্রুত। দরজা শুধু ছিটকিনি লাগানোই ছিল। শোয়াকে চোখের সামনে দেখে জাপটে ধরল শ্রাবণ। পাগলের মতো চুমু খেলো কতক্ষণ, কাঁদতে কাঁদতে বলল, তুই ঠিক আছিস জান? সোয়া নিজেও কাঁদতে কাঁদতে বলো, তুমি চলে এসেছো, এখন ঠিক আছি, এখান থেকে নিয়ে চলো আমাকে। লোকগুলো অনেক পচা, আমাকে খাবার খেতে দেয়নি, জ্বরও মেরেছে। শ্রাবণের মনে হলো তার কলিজের মধ্যে কেউ ধারালো ছুরি ঢুকিয়ে দিল। সে যার দিকে গরম চোখে তাকানো বন্ধ করে দিয়েছে, তাকে কেউ চর মেরেছে, এটা সে কিছুতেই সহ্য করতে পারছে না। তার উপর আবার 2 দিন ধরে না খাইয়ে রেখেছে। সোয়াকে নিয়ে পেছনে ফিরতে দরজা ভেঙে বেরিয়ে এলো লোকগুলো। 7-8 জন মানুষ। সিয়ামার স্পর্শ কুকিয়ে উঠতে পারছে না এতজনের সঙ্গে। 2জন ধুমধাম মারছে আর খাচ্ছেও। শ্রাবণ সোয়াকে রুমে ঢুকিয়ে দিয়ে বলল, যান ভেতর থেকে দরজা লাগিয়ে দে, ভেতর থেকে দরজা লাগানো যায় না। শ্রাবণ তাড়াহুড়ো করে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। হিংস্র বাঘের ন্যায় ছুটে এলো লোকগুলোর কাছে। রাগের মাথা দোতলা থেকে 2জনকে ছুঁড়ে ফেলে দিল নিচে। 2জনের ভয়াত্মক আত্মচিৎকার শোনা গেল। লিডার লোকটা শ্রাবণের হাতে ছুরি দিয়ে আঘাত করলো। ইতিমধ্যে স্পর্শ আর সিয়ামও ছুরির আঘাতে জখম হয়েছে। শ্রাবণ লোকটার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে সোজা তার পেটের ভিতর ঢুকিয়ে দিল। একজন ছুটে সোয়াকে রাখা রুমটা দেখে দৌড় দিল। শ্রাবণ তাকে আটকানোর চেষ্টা ব্যস্ত। তখন আরও 2জন ছুটে গিয়ে সেই রুমে ঢুকে গেল। সোয়ার গগন বিদারী চিৎকার শুনে শ্রাবণের দুনিয়া আরও এলোমেলো হয়ে গেল। ধরে রাখা লোকটা তুলে সোজা নিচে ফেলে দিল। এগুলো কিডন্যাপ নাকি গাঁজাখোরের শ্রাবণ বুঝতে পারছে না।
সবগুলোকে গাঁজাখড়ের মতোই পাতিমস্তানের মতো দেখতে। দৌড়ে রুমে প্রবেশ করে দেখলো শোয়া কাত হয়ে পড়ে আছে ফ্লোরে, যন্ত্রণায় কাতরাচ্ছে ভীষণ। পানি আর রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে শুরু করছে। শোয়ার নাম ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল। ছুটে এসে লোক দুজনকে মারতে শুরু করলো। শ্রাবণীর শক্তি যেন এখন আর বেড়ে গেছে। একজনকে ধরে দেওয়ালের সঙ্গে বাড়ি মেরে তার মাথা ফাটিয়ে দিল। ফিরকিনি দিয়ে রক্ত বের হচ্ছে। দ্বিতীয়জন অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে। শোয়ার কাছে এসে তাকে তুলে বুকে চেপে ধরলো। দিশেহারা হয়ে বলল, জান, কিভাবে পড়লি? শোয়া শ্রাবণের মুখের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বাবু, আমি মরতে চাই না এখনই। আমাকে আর বাবুকে বাঁচাও। আমি তোমাকে একা ছেড়ে চলে যেতে চাই না। আমি আরও অনেক বছর বাঁচতে চাই তোমার সঙ্গে আর আমাদের সন্তানের সঙ্গে। জান, তোমার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দিব না। শ্রাবণ তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো সোয়াকে পাজা করে তুলে নিয়ে। রুম থেকে বেরিয়ে চিৎকার করে বলো, হ্যাঁ স্পর্শ, ফোনের লাইট জ্বালাও আর নিচের দিকে চলো। স্পর্শ নিজের পকেট থেকে ফোন বের করে লাইট অন করতে তার মাথায় আসমান ভেঙে পড়লো যেন। বাড়ি বেরিয়ে আসতে শামীম রেজা চৌধুরী আর পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। স্পর্শ বাবার গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ভাইয়া আব্বুর সঙ্গে যাও। শ্রাবণ দ্রুত গাড়িতে উঠে বসলো সোয়াকে নিয়ে। সোয়া অজ্ঞান হয়ে গেছে। বাবার দিকে তাকিয়ে জড়ানো গলায় বলল, আব্বু দ্রুত হসপিটালে চলো। শামীম রেজা চৌধুরী গাড়ি ঘুরিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। শ্রাবণ সোয়াকে বুকে চেপে ধরে কাঁদতে বলল, এই জান, এই চোখ খোল, আমাকে ছেড়ে যাবি না কিন্তু। জান, তোর কিছু হলে আমি মরে যাব। সোয়ার চোখ খুলল না, কোনো কথাও বলল না। শ্রাবণ বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু দ্রুত চলো, নয়তো আমার জানদের কিছু হয়ে যাবে। দ্রুত চালাও, স্পিড বাড়াও। দ্রুতই চালাচ্ছি আব্বু, তুমি শান্ত হও। বাবুর আর সোয়ার কিছু হবে না। ওই কুত্তার বাচ্চা একটাও যেন পার না পায়। ওদের আমি নিজের হাতে জবাই করব। সোয়াকে ওটিতে নেওয়ার জন্য রেডি করা হচ্ছে। শ্রাবণ ডাক্তারকে দিকে তাকে জড়ানো গলায় থেমে বলল, ডাক্তার, আমি কিছু জানি না। আপনারা আমার স্ত্রী সন্তানকে যেভাবে হোক বাঁচিয়ে দিবেন। আমার সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। মা এবং শিশু দুজনের অবস্থা ভয়াবহ আকারে ধারণ করেছে। ডাক্তারের কথা শুনে শ্রাবণ দিশেহারা হয়ে উঠল, আরও উত্তেজিত হয়ে বলল, কিচ্ছু জানি না। আমার বউ বাচ্চার কিছু হলে আপনাদের হসপিটালে আর আসতে থাকবে না। শামীম রেজা চৌধুরী ছেলেকে ধরে শান্ত করার চেষ্টা করে বললেন, কিচ্ছু হবে না ওদের, তুমি শান্ত হও, আল্লাহকে ডাকো। আল্লাহ কেন সবসময় আমার সঙ্গে এমন করে? এরপর থেকে সব ভালো হবে ইনশাল্লাহ, তুমি শান্ত হও। শ্রাবণের চোখের সামনে সোয়াকে ওটিতে নিয়ে যাওয়া হলো। শ্রাবণ কান্না ভেঙে পড়লো আবার। আশেপাশের লোকজন শ্রাবণের দিকে তাকিয়ে আছে। মানুষ হয় কীভাবে কাঁদছে? পুরুষ মানুষ কি এভাবে কাঁদতে পারে? শামীম রেজা চৌধুরী ছেলের মুখের দিকে তাকালেন। ছেলের কান্না দেখে ওনার চোখে পানি জমিয়েছে আবার। শ্রাবণ কাঁদতে ওটির দরজার দিকে তাকিয়ে আছে। বিয়ের পর থেকে এত দীর্ঘ সময় দূরত্ব দুজনের মধ্যে কখনো আসেনি। গত সময়গুলোর আগে ইচ্ছে করেছে ছুটে শোয়ার কাছে চলে যেতে। একদিকে স্ত্রী, অন্যদিকে অনাগত সন্তান। দুজনের জীবনই যেন এখন ঝুলে আছে একটা সূক্ষ্ম সুতায়। শামীম রেজা চৌধুরী ছেলের ডান হাত ধরে বলেন, শ্রাবণ, তোমার হাতে ব্যান্ডেজ করতে হবে। বাবার কথা শুনে শ্রাবণ নিজের হাতের দিকে তাকালো। এখন আর রক্ত ঝরছে না হাত থেকে, ব্যথা করছে শুধু। তবে এই ব্যথা বুকের ব্যথার কাছে কিছুই না। এর মধ্যে চৌধুরী বাড়ি থেকে চারজন এসে পৌঁছালো দুজনের কাছে। অনিমা চৌধুরী কান্না শুনে শ্রাবণ তার দিকে একবার তাকিয়ে ওটির দরজা দিকে তাকালো। শামীম রেজা চৌধুরী বাবা আর ভাইয়ের সঙ্গে কথা বলে একজন নার্সকে ডাকলেন শ্রাবণের হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। শ্রাবণ ব্যান্ডেজ বাঁধতে রাজি না হলেও শামীম রেজা চৌধুরী জোর করে চেয়ারে বসালেন তাকে। নার্স ব্যান্ডেজ বেঁধে দিয়ে চলে গেলেন। বসে গেলেন ডাক্তারকে ওষুধ নেওয়ার জন্য। শ্রাবণ বসা থেকে উঠে ওটির দরজার সামনে এসে দাঁড়ালো। তাকিয়ে রইল ভেতরের দিকে, তবে কিছু দেখা যাচ্ছে না। শামা চৌধুরী নাতির পাশে এসে দাঁড়ালেন। নাতির কাঁধের ওপর হাত রেখে বললেন, দাদু ভাই, ভেঙে পড়ো না, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। তোমার স্ত্রীর সন্তানকে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার কাছে ফিরিয়ে দেবেন সুস্থ অবস্থায়। শ্রাবণ কোনো কথা বলতে পারল না, শুধু একবার তাকালো দাদার মুখের দিকে। চোখের পানি মুছে পুনরায় দেখার চেষ্টা করলো ভেতরে। তার জানরা কখন বের হবে ভেতর থেকে। দুজন যেন সুস্থ অবস্থায় ফিরে আসে তার কাছে। প্রায় 30 মিনিট পর বাবুকে কোলে নিয়ে ওটির দরজা খুলল একজন নার্স। শ্রাবণের বুকের ভেতর আগের চেয়েও জোরে জোরে শব্দ করতে লাগলো। হাত পারও বেশি কাঁপতে লাগলো।
তাকালো নিজের সন্তানের মুখের দিকে। বাচ্চাটার চোখ বন্ধ। নাজ বলেন, একটু সরে দাঁড়ান, আমাকে বের হতে দিন। শ্রাবণ সরে দাঁড়াতে পারল না, ঠাস দাঁড়িয়ে রইল আগের মতো। শ্যামা চৌধুরী নাতের হাত ধরে টেনে নিয়ে পিছিয়ে এলেন। নাজ শ্রাবণের সামনে এসে দাঁড়ালেন, বললেন, বাচ্চাকে কয়েক মিনিটের জন্য কোলে নিতে পারবেন? তাকে আইসিইউতে রাখতে হবে। শ্রাবণ নার্সের মুখের দিকে তাকিয়ে বলল, আমার ছেলে বাঁচবে তো? নার্স শ্রাবণকে প্যানিক করতে দেখে দ্রুত বলেন, হ্যাঁ হ্যাঁ বাঁচবে। আপনি এমন প্যানিক না করে শান্ত হন। এত উত্তেজিত হয়ে পড়েন কেন? আমার সোহা কেমন আছে? অপারেশন চলছে। কেমন আছে? বাবুকে নিন, হয়তো আইসিইউতে নিয়ে যাচ্ছে। শ্রাবণ ব্যস্ত হয়ে তার হাত পাতল সামনে। নাজবাবুকে তুলে দিলেন তার বাবার কোলে। শ্রাবণ নিজের ছেলের কপালে চুমু খেয়ে বুকে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। বাচ্চাটাও নড়ে চড়ে কেঁদে উঠল। বাড়ির সবাই শ্রাবণকে ঘিরে দাঁড়ালেন। কয়েক মিনিট পরে শ্রাবণের কাছ থেকে বাবুকে নিয়ে আইসিইউর দিকে এগিয়ে গেলেন নার্স। শ্রাবণ ওটি দরজার দিকে তাকে চোখ মুছতে মুছতে নার্সের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো আইসিইউ এর দিকে। পেরিয়ে গেছে পুরো একটা দিন। আর শোয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল, কথা বলতে পারছে। ফরজের আগে জ্ঞান ফিরেছে তার। বাবুর অবস্থা এখনও কিছুটা ঝুঁকিপূর্ণ। শোয়া দুদিক না খেয়ে থাকায় বাচ্চাটা দুর্বল হয়ে পড়েছে। নিচে পড়ে যাওয়ার আঘাতও পেয়েছে অনেক। জন্মের পর তো ঠিকঠাকভাবে শ্বাসও নিচ্ছিল না, নড়াচড়া করছিল না। পুলিশ এসেছে শোয়ার সঙ্গে কথা বলতে। তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে এখন। দুজন পুলিশ অফিসার শ্রাবণ আর শামীম রেজা চৌধুরী কেবিনের ভেতরে রইলেন। বাকিরা বেরিয়ে গেলেন বাইরে। একজন অফিসার শোয়ার দিকে বললেন, তোমাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছিল? শোয়া নিজের শিওরে দাঁড়িয়ে থাকা শ্রাবণের মুখের দিকে তাকালো। শ্রাবণ ইশারা করলো বলার জন্য। শোয়া অফিসারের দিকে তাকালো। ওনারা সব কিছু শোনার পর শোয়ার কাছ থেকে শুনতে চাইছিলেন আবার। শোয়া ক্ষীণ স্বরে খুলে বলল তাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছিল। অফিসার আবার বললেন, আপনার সঙ্গে খারাপ কিছু করেছে? না, শুধু আটকে রেখেছিল আর এই দুদিন দুই একটা চড় মেরেছিল। পানি ছাড়া আর কিছুই খেতে দেয়নি। ভীষণ ভয় দেখাতো আর গতকাল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কিভাবে আপনাদের খোঁজ পেয়েছিল বা আপনাকে কেন কিডন্যাপ করলো এই বিষয়ে কোনো কিছু বলেছে? আমার হাজব্যান্ড মানে শ্রাবণ চৌধুরী আমার জন্য কয়েকবার জুয়েলারি কিনেছিল। সেটা তাদের দলের মধ্যে কেউ একজন দেখেছিল। তারপর থেকে তারা আমার হাজব্যান্ডের উপর নজর রাখতো। আস্তে আস্তে খোঁজ খবর নেয় আমাদের বিষয়। তারপর প্ল্যান করে কিডন্যাপ করে টাকার জন্য। অফিসার নিজের পাশে থাকা অফিসারের দিকে তাকিয়ে বলেন, ওরাও এই কথাই বলেছে। একজন অফিসার শ্রাবণের দিকে তাকিয়ে বলেন, আপনাকে আমাদের সঙ্গে থানায় আসতে হবে। ছুরির আঘাতে একজন খুব খারাপ অবস্থা, বাঁচবে কি মরবে ঠিক নেই। উপর থেকে ফেলে দেওয়া একজনের মাথা ফেটে কোমায় চলে গেছে। শ্রাবণ কিছু বলার আগে শামীম রেজা চৌধুরী বলেন, শ্রাবণ যা করেছে সব রাগের মাথায় করেছে। তার নিজের স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য করেছে। আমরা বুঝতে পারছি সেসব বিষয়, কিন্তু দেশে তো আইন বলেও কিছু একটা আছে। শ্রাবণের মানসিকতার অবস্থা ঠিক নেই। ছোটবেলা থেকে বিভিন্ন ট্রমায় ভুগছে। সোয়া কিডন্যাপ হওয়ার পর ওর অসুস্থতা আরও বেড়ে গিয়েছিল। যা করেছে নিজের ভারসাম্য হারিয়ে করেছে। আপনারা গত রাতে তো দেখেছিলেন শ্রাবণের অবস্থা। আপনারা আমার মুখের কথা বিশ্বাস না করলে আমি শ্রাবণের ডাক্তার আর ওর রিপোর্টগুলো আপনাদের দেখাতে রাজি আছি। ওরা যে এখনও বেঁচে আছে এটাই আশ্চর্যের। শ্রাবণ বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তাকে আবার পাগল বানিয়ে দিচ্ছে। শামীম রেজা চৌধুরী নিজেও তাকালেন ছেলের মুখের দিকে। ছেলে কপাল ভরে কুঁচকে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। অফিসার বললেন, বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আইনের কাছে আমাদেরও হাত বাঁধা। ওনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। আপনারা আইনজীবী ঠিক করুন। নির্দোষ প্রমাণিত করার জন্য সকল প্রমাণ জোগাড় করুন। উনি যে মানসিকভাবে অসুস্থ আর নিজের ভারসাম্য হারিয়ে কিডন্যাপদেরকে মেরেছে এটা প্রমাণ করতে হবে। মুখের কথায় কাজ হবে না। মিস্টার শ্রাবণ চৌধুরী, চলুন আমাদের সঙ্গে। সোহা আতঙ্কিত হয়ে শ্রাবণের এক হাত আঁকড়ে ধরল শক্ত করে। দ্রুত দুদিকে মাথা নেড়ে ভয়াক্ত কণ্ঠে বলল, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। দোস্ত, ওই লোকগুলো কি তোমাকে কেন ধরে নিয়ে যাবে? শ্রাবণ সোয়ার হাতটা মুঠো করে ধরে বলল, তুই উত্তেজিত হচ্ছিস কেন? শান্ত হ। আমি তোমাকে যেতে দিব না। পুলিশ তোমাকে ধরে নিয়ে গেলে কষ্ট দিব, তোমার গায়ে আঘাত করবে। না না, আমি কোথাও যেতে দিব না।
তুমি যাবে না ওনাদের সঙ্গে। অফিসার সোহাকে শান্ত করার জন্য বললেন, আপনার হাজবেন্ড গায়ে কোনো প্রকার আঘাত করা হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। রেজা চৌধুরী বললেন, শ্রাবণীর বিরুদ্ধে মামলা হয়েছে। হ্যাঁ, সেই জন্যই তো ওনাকে নিয়ে যেতে হবে। মামলা না হলে এত ঝামেলা করতে হতো না। কে করেছে? কোমায় চলে যাও রুবেলের বউ আর মা। শ্রাবণ বলল, আমাকে 5টা মিনিট সময় দিন, আমি আসছি। দ্রুত আসবেন। শ্রাবণ মাথা নাড়ল। অফিসার দুজন আর শামীম রেজা চৌধুরী কেবিন থেকে বেরিয়ে গেলেন। শ্রাবণ সোয়ার চুলে হাত বুলিয়ে বলল, টেনশন করবি না, আমি বিকেলের মধ্যে চলে আসব, কিচ্ছু হবে না আমার। সোয়া হাত তুলে শ্রাবণের গায়ে হাত রেখে ধরা গলায় বলল, পুলিশ যদি তোমাকে মারে? শ্রাবণ সোয়ার হাতটা নিজের গালে চেপে ধরে রেখে বলল, মারবো না, তুই ভয় পাস না। আমার কাছ থেকে দূরে যেও না তুমি। বিকেলের মধ্যে চলে আসবো জান। আমার ভীষণ ভয় লাগছে। পুলিশ যদি তোমাকে না ছাড়ে, যদি জেলে হয়ে যায়? এমন কিছুই হবে না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। বাবুকে কখন কাছে পাবো? বাবু আমার কাছে নেই, আবার তোমাকেও নিয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে বাবুকে আগামীকাল আইসিইউ থেকে কেবিনে শিফট করা হবে। বাড়ির সবাই তো আছে এখানে, তুই টেনশন করিস না, আমি দ্রুতই ফিরে আসব। শ্রাবণ সোয়ার হাত ছাড়তে না চাইলে তবুও শ্রাবণ হাত ছাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে এলো সোয়াকে আদর করে। কারোর সঙ্গে তেমন কোনো কথা বলল না, শুধু দাদা ভাই স্পর্শ আর সিএমের দিকে তাকিয়ে বলল, বাবু আর সোয়ার দিকে খেয়াল রেখো, আমি ফিরে না আসা পর্যন্ত। তিনজন একসঙ্গে মাথা নাড়ল। শ্রাবণ অফিসারের সঙ্গে এগালো লেফটের দিকে। শামীম রেজা চৌধুরী ছেলের পাশে হাঁটতে হাঁটতে বলেন, তুমি কোনো টেনশন করো না, আমি খুব শিগগিরই এসব ঝামেলা থেকে তোমাকে বের করে নিয়ে আসবো। শ্রাবণ বাবার মুখের দিকে তাকালে শান্ত চোখে। আজ সোয়াকে রিলিজ দিয়ে দিয়েছে হসপিটাল থেকে। শ্রাবণের সেদিন নির্দোষ প্রমাণিত করে ছাড়িয়ে এনেছিল শামীম রেজা চৌধুরী। ছেলেকে নির্দোষ প্রমাণিত করার জন্য যা যা করতে হয়েছে, বলতে হয়েছে, সব করেছেন শামীম রেজা চৌধুরী। শামীম রেজা চৌধুরী নাতিকে কোলে নিয়ে কেবিন থেকে বের হলেন। আমার স্পর্শ ব্যাগপত্র নিয়ে বের হলো। শ্রাবণ সোয়াকে ধরে বের হলো আস্তে আস্তে। ব্যথায় কুঁকড়ে যাচ্ছে সোয়া, হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। সামনে তাকিয়ে দেখতে পেল বাড়ির সামনেকে। নিচে নেমে আসতে সোয়াকে নিয়ে গাড়িতে উঠে বসলো শ্রাবণ। সোয়ার অপর পাশে বসলো সিয়াম। বাবুকে কোলে নিয়ে ফ্রন্ট সিটে বসলেন শামীম রেজা চৌধুরী। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ছুটল গন্তব্যের উদ্দেশ্যে। সোয়া শ্রাবণের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে রইল। কী যে ভয় পেয়েছিল সেই 2টা দিনে, ভাবলে এখন অন্তর কেঁপে ওঠে। শক্ত করে ধরল শ্রাবণের হাতটা। শ্রাবণ সোয়ার মুখের দিকে দেখার চেষ্টা করে মৃদু স্বরে বলল, কি হয়েছে? সোয়া চোখ মেলে শ্রাবণের চোখের দিকে তাকালো। মৃদু স্বরে বলল, কিছু না, আমি আর কোনোদিন তোমার কথা অবাধ্য হব না। শ্রাবণ সোয়ার গালে হাত বুলিয়ে আদর করে বলল, ভুলটা আমারই ছিল, আমার ভুলের কারণে তুই আর বাবু এত কষ্ট পেয়েছিস। সোয়া কথা না বলার চোখ বন্ধ করে নিল আবার। শামীম রেজা চৌধুরী ঘাড় ঘুরিয়ে নাতির মুখের দিকে তাকালেন। ছেলের কথা শুনে পেছনে তাকালেন। দাদা ভাইয়ের অনুভূতি দারুণ। বিশাল এক বাড়ির সামনে এসে গাড়ি থামলো। শ্রাবণ গাড়ির ভেতর থেকে বেরিয়ে সোহাকে ধরে বের করলো। গাড়ি থেকে নেমে আশেপাশে নজর বুলিয়ে অবাক হলো সোহা। বিস্মিত হয়ে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে বলল, কার বাড়ি? কোথায় নিয়ে এলে আমাদের? এটা আমাদের বাড়ি। আমাদের বাড়ি? এটা আমাদের বাড়ি কিভাবে? বাড়িটা আমি নিজের জন্যই বানাচ্ছিলাম, কিন্তু হুট করে তুই এলি আমার জীবনে, তারপর এলো আমাদের 2জন সন্তান, তাই বাড়িটা আমার থেকে আমাদের হয়ে গেছে। এত বড় বাড়ি? ভেতরে চলো।